This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এই মুহূর্তের সমস্ত বড় খবর নিয়ে শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম নিউজ রুম থেকে। আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছি, নিউজ ডেস্ক থেকে শুভজিৎ মিত্র রয়েছে, আর স্টুডিওতে শর্মিষ্ঠাও রয়েছে। আর শুরুতেই আমাদের নজর বাংলাদেশের দিকে ছিল এবং আমরা দেখলাম যে ওপারে মৌলবাদ এপারে প্রতিবাদ। এবং আমরা আজকে কি ছবি দেখলাম? আজকে দেখলাম যে বাংলাদেশে দীপু দাস হত্যার বিচার চেয়ে ফুঁসছে এপার বাংলা এবং সনাতনীদের গর্জন আমরা দেখতে পেলাম। অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে, এই দাবিকে সামনে রেখেই বিক্ষোভ সনাতনীদের। বেগবাগানে আজকে বাংলাদেশ উপদূতাবাস অভিযান, হিন্দু জাগরণ মঞ্চ এবং বজরং দলের মিছিল আটকাতে ব্যারিকেড পুলিশের। ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বচসা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেই সময় রীতিমতো রণক্ষেত্র বেগবাগান। ধস্তাধস্তি পরিস্থিতি শুরু হয়ে গেছে। দেখাই যাচ্ছে যারা মূলত এই মিছিল আয়োজন করেছিলেন, সেই মিছিল বাংলাদেশ হাইকমিশনের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গেই পুলিশ কিন্তু তাদের আটকে দেয়। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। তাদের অভিযোগ পুলিশ কেন তাদের আটকাবে, এবং এই মুহূর্তে দেখা কুশপুত্তলিকে এমন জায়গায় পুরানো হয়েছে যেখানে পুলিশ নিরাপত্তা দিচ্ছিল। স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট জোরালো হয়ে যাচ্ছে। এবং আমি একেবারে দেখানোর চেষ্টা করব যে একেবারে যেই জায়গায় যারা মূলত এসছেন তারা দেখা যাচ্ছে যে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে। গার্ডরেল কিন্তু রীতিমতো ভেঙে ফেলা হলো, এবং যে গার্ডরেল রাখা হয়েছিল সেই গার্ডরেল ভেঙে ফেলা হলো। এই মুহূর্তে পুলিশ দড়ি বাঁধে গার্ডরেলগুলোকে একসঙ্গে করার জন্য। এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু যথেষ্ট জোরালো হচ্ছে। বাংলাদেশিরা দালাল, এই পুলিশ বাংলাদেশিরা দালাল। এই দালালদেরকে দেখুন, বাংলাদেশ হাই কমিশন ভেঙে দেবো, বাংলাদেশ হাই কমিশন চালিয়ে দেবো। বাংলাদেশে একের পর এক হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, যেভাবে বাংলাদেশে একের পর এক হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এই অসভ্য ইউনিট সরকারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। হিন্দুদের উপর বাংলাদেশে থাকবে না, বাংলাদেশে কেউ থাকবে না, বাংলাদেশে কেউ থাকবে না। এখানে बोलो बांग्लादेशी काउ के खाने में थक देते वो ना। अरे भाई बांग्लादेश में हिंदुओं को मारा जा रहा है, यहाँ पर बांग्लादेश का कुछ भी नहीं आएगा। बांग्लादेशी अरे भाई কোথায় ঢুকছো দাদা? কোথায় ঢুকছো বলো তো? একজন মহিলাকে পুলিশ নিয়ে গেল। পুলিশের দলদাস পুলিশ সন্তদের নিগ্রহ করতেও পিছপা হচ্ছে না, মহিলাদের নিগ্রহ করতে পিছপা হচ্ছেন না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বিপন্ন। অতএব ইতিহাস সাক্ষী, একদিন করপাত্রীজি মহারাজের ওপর লাঠিচার্জ করেছিল ইন্দিরা গান্ধী, ইতিহাসের পাতা থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। গাড়ির ওপর উঠে পড়েছে ৩-৪ জন, গাড়ির ওপর উঠে পড়েছে। এই গাড়ির একেবারে সামনে এবং পেছনে সমর্থকদের ভিড়, গাড়ির মাথায় সমর্থকদের ভিড়। অর্থাৎ বোঝাই যাচ্ছে, আমার চিত্র সাংবাদিককে অনুরোধ করব গাড়ির ছাপটা দেখানোর জন্য কি পরিস্থিতি। আর এই অভিযানে গিয়ে হিন্দু জাগরণ মঞ্চের বেশ কয়েকজন সদস্য তারা জখম হয়েছেন, আহত হয়েছেন। তাদেরকে দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আপনাদেরকে লাইভ ছবি আমরা দেখাবো। শুভেন্দু অধিকারী হাসপাতালে পৌঁছে গেছেন, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি শিয়ালদার একটি হাসপাতালে। সায়ন্ত আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, ডিটেল দাও, কতজন ভর্তি আছেন, কি অবস্থা তাদের? দেখো, আজকে বেগবাগানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে অভিযানে গিয়ে যে হিন্দু জাগরণ মঞ্চ এবং বজরং দলের যে অভিযান ছিল, তাতে 3 জন সন্ন্যাসী গুরুতর জখম হয় পুলিশের লাঠিচার্জের ফলে, এবং সেই তাদের যারা জখম হয়েছিল তাদের মধ্যে 3 জনকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছেন, এবং এই হাসপাতাল যেহেতু বিজেপি কাউন্সিলর সজল ঘোষের, এবং সজল ঘোষ কিন্তু পুরো বিষয় তত্ত্বাবধান করছে। সজল ঘোষের কাছ থেকে বিরোধী দলনেতা জেনে নিচ্ছেন যে কি হয়েছিল, কতটা আঘাত, তাদের গুরুতর কতটা আঘাত
আঘাত, সেই বিষয়গুলো জেনে নিচ্ছেন, কি কি চিকিৎসা হচ্ছে, গোটা বিষয়টি কিন্তু শুভেন্দু অধিকারী সদর ঘোষের কাছে জেনে নিচ্ছেন। একই সঙ্গে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন তিনি। আজকে তিনি সন্ধ্যায় আসেন এবং তিনজন যে সন্ন্যাসী ভর্তি রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন, কি অবস্থা হয়ে রয়েছে, কতটা তাদের তারা কীভাবে খাওয়া দাওয়া করতে পারছেন কিনা, কতটা আঘাত গুরুতর, সেই সব কিছু বিষয় কিন্তু বর্তমানে শুভেন্দু অধিকারী জেনে নিচ্ছেন। দেখো, বিরোধী দলনেতা কিন্তু এর আগে সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে বেগবাগানে যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে তা অনৈতিক, এবং সেই লাঠিচার্জে কিন্তু বেশ কোনো জখম হয়। এবং তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু সজল ঘোষের কাছে চলে যাবো। সজলদাস, আমি বেরিয়ে যাচ্ছি, শুভেন্দু অধিকারী আমি বেরিয়ে যাচ্ছি। কি জিজ্ঞাসা করো শুভেন্দু? আর উনি দেখলেন, শরীর স্বাস্থ্যের খোঁজ নিলেন, ডাক্তারদের সঙ্গে কথা বললেন, এই অবধি। ডাক্তারদের সঙ্গে ভালো আছে, বিপদ সীমার বাইরে আছেন। একজনের একটু যেহেতু হেড ইঞ্জুরি হয়েছে এবং মাথায় সিটি স্ক্যানে একটা স্লাইডলি একটা আছে, চোট আছে, ফলে তাকে এখনো আমরা আইসিইউ অবজারভেশনে রেখেছি। কতজন ভর্তি? এখানে 2 জন ভর্তি, একজন ট্রিটেড অ্যান্ড ডিসচার্জ। তুমি শুনতে পেলে যে 3 জন ভর্তি এসেছিল, তার মধ্যে 2 জন আপাতত ভর্তি এবং একজন ট্রিটমেন্ট ডিসচার্জ। অর্থাৎ সব মিলিয়ে শুভেন্দু অধিকারী গোটা বিষয়টি জেনে নিয়েছেন চিকিৎসকদের কাছ থেকে, এবং এখন কি পরিস্থিতি, তাদের কবে ছাড়া হবে সেগুলো কিন্তু জেনে নিয়েছেন। শুভজিৎ, বলেন কিনা নজর থাকবে, শান্ত নজর রাখো। এবং এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে কার্যত তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা ব্যারিকেড ভেঙে দিয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই হাই কমিশনের যে অফিস, সেই অফিসের দিকে তারা ছুটে চলেছে। এই মুহূর্তে পুলিশের লাঠিচার্জ, এই মুহূর্তে কিন্তু পুলিশের লাঠিচার্জ শুরু হয়েছে। যে সাধু সন্তরা তারা বসে পড়েছিল, কয়েকজন আহত হয়ে তারা কিন্তু শুয়ে পড়েছে। সাধুদের মারা, পুলিশ মারা, লাঠিচার্জ। হ্যাঁ, সেটাই তো, লজ্জা করে না, চুরি পরে বসে থাকো, চুরি পরে বসে থাকো। তো বসেও গেছিলেন, এই যে প্রতিবাদ করার জন্য পাচ্ছে। আমি মমতা ব্যানার্জিকে হুঁশিয়ার করছি, গেরুয়া বছরের সঙ্গে খেলা করবেন না। আপনার গদি আমরা তুলে গঙ্গায় ফেলবো। সাধুদের গায়ে আজ হস্তক্ষেপ হয়েছে, সাধুদেরকে মেরেছে। আমরা আবার ভারত ভূখণ্ডের মধ্যে রয়েছি, আমরা বাংলাদেশ ভূখণ্ডে ঢুকিনি। আমার ভূখণ্ডে আমি থাকতে পারবো না, আমি আবার প্রতিবাদ করতে পারবো না। পুলিশ এসে কি বললো? ধরে মারলো। বাংলাদেশের মৌলবাদী আর এখানকার পুলিশ সেম। এ মাইক ঠিক করকে যা, মাইক ঠিক কর, মাইক ঠিক করকে যা, টেবিলের তলায় গিয়ে ঢোকো। সর্বকল্যাণকারী ভগবান পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম। দুষ্কৃতীদের বিনাশ হবে, হবে, অবিসম্ভাবী হবে। সংভবামি যুগে যুগে। অতএব ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হবেই। এই মুহূর্তে কিন্তু পুলিশের গাড়ি এসছে এবং জোর করে যে যারা আজকের বিক্ষোভ দেখাতে এসেছিলেন তাদেরকে কিন্তু জোর করে গাড়িতে তোলা হচ্ছে। সরতাকে চাংদোলা করে তুলে নিয়ে যায়। আমি বাঁচাতে গেছি, আমাকে পুলিশ ধাক্কাধাক্কি করে বিচ্ছিরি বুকে বাড়ি মানে আমার লেগেছে, কষ্ট হচ্ছে। আরো একজন অসুস্থ হয়ে পড়েছেন, আরো একজন মহিলাকে কিন্তু জোরপূর্বক পুলিশ কিন্তু তাকে তুলে নিয়ে, পুলিশ তাকে কিন্তু জোরপূর্বক ডিটেইন করছে, কার্যত চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? পুলিশ তো দাবি জানি না, এরা কোথায় নিয়ে যাচ্ছে না। সবাইকে অনুরোধ করা হচ্ছে, আপনাদের এই জমায়েতকে বেআইনি ঘোষণা করা হয়েছে। আপনারা সবাই এখান থেকে শান্তিপূর্ণভাবে এই স্থান ত্যাগ করুন। আবারও পুলিশের লাঠিচার্জ, কিন্তু পুলিশের লাঠিচার্জ শুরু হয়েছে। এই মুহূর্তে কিন্তু পুলিশের লাঠিচার্জ শুরু হয়েছে এবং জোর করে আবারও তুলে নিয়ে যাচ্ছে। অর্থাৎ বেশ কয়েকজন যারা বসেছিলেন ব্যারিকেডের কাছে তাদেরকে কিন্তু আবারও পুলিশ জোর করে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছেন। পুলিশকে ধিক্কার জানাই, আমাদেরকে বিনা কারণে অ্যারেস্ট করছে, বিনা কারণে মেরেছে, এই পুলিশকে ধিক্কার জানাই। হিন্দুদের প্রতিবাদকে ভয় পাচ্ছে রাজ্য সরকার। বেগবাগানে যে প্রতিবাদ মিছিল ছিল সেখানে তো কোনো রকম প্ররোচনা ছিল না, তবুও পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, ওপারে দীপু দাস এবং এপারে হরগোবিন্দ এবং চন্দন দাস একই রকম বর্বরতার শিকার। কাল সীমান্তবর্তী এলাকায় অবরোধের ডাকও দিয়েছেন তিনি। 26শে ডিসেম্বর বাংলাদেশ উপদূতাবাসে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু। গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করে আমরা এই আন্দোলনের তীব্রতা বাড়াবো। 25 তারিখ অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন, তার জন্মজয়ন্তী রয়েছে। 25 তারিখ তুলসী পূজন দিবস রয়েছে।
তাই 25 তারিখে কার্যক্রম আমরা করব না, কালকেও হবে, স্থানীয় স্তরে হবে কালকে, আর 26 তারিখে ডেপুটি হাই কমিশনার কলকাতার অফিসকে মমতা ব্যানার্জির ভাষায় ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করব। এবং তিনি বলছেন যে তিনি বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং শুভেন্দু অধিকারী যখন বক্তব্য শুনছেন তখন কুণাল ঘোষ তিনি কি বলেছেন একবার শুনুন। সম্পূর্ণ একটি আন্তর্জাতিক সম্পর্ক জড়িত, সেইখানে যদি হামলা করতে যায় তো কোনো কারণে এরা তো একটা হামলা করেই খালাস, এদের মধ্যে কজন সত্যিকারের সাধু কজন কি সেগুলো তো দেখতে হবে। এখন তারা যদি এখানে যান তো তাহলে যদি ওই উপদূতাবাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তার দায় দায়িত্ব কে নেবে? পুলিশ তো তার কাজ করেছে, উপদূতাবাসকে নিরাপদ রেখেছে যাতে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। বাই চান্স যদি ওখানে এই যারা গন্ডগোল করতে গেছিলেন তারা যদি কোনোভাবে উপদূতাবাসকে কোনোভাবে আহত করত, তাদের কোনো ক্ষতি হতো, গোটা দায় এবং দায়িত্বটা রাজ্য সরকার এবং পুলিশের উপর এসে পড়তো। ওরা তো জেনে শুনে সেই কাজটা করতে গেছে, এবার ভিডিও দেখে দেখে ব্যবস্থা করা উচিত। আজকে প্রতিবাদ মিছিলে যারা আক্রান্ত হয়েছে যারা আহত হয়েছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে শিয়ালদা, সেখানে শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়ে তাদেরকে দেখেন, বেরিয়ে এসে তিনি কি বক্তব্য রাখেন একবার তাদের সেদিকে নজর রাখবো। আমাদের লোক পশ্চিমবাংলার হিন্দুরা ঝুঁকনে वाला নেই है, ঝুঁকবেও না, আত্মসমর্পণও করবে না, ভয়ও পাবে না। মমতা ব্যানার্জি জেনে রাখুক, হিন্দুরা জেগে গেছে, আপনার সময় হয়ে এসেছে। আর কতদিন সনাতনীদের এইভাবে মার খেতে হবে? যতক্ষণ মমতা আছে। এইখানে যা হচ্ছে আমরা তো প্রতিবাদ হবে, এপার থেকে তো প্রতিবাদ করব, পেঁয়াজ বন্ধ করব, নুন চাল ডাল সেগুলো বন্ধ করব, এটা করতে পারি। তো ওখানে কিছু করতে গেলে সবাইকে মিলে ভাবতে হবে, পৃথিবীর সমস্ত শান্তিকামী দেশকে ভাবতে হবে, ভারতবর্ষের সরকারকেও ভাবতে হবে, এদের জন্য ওষুধ দিতে হবে। সেই ওষুধ তো আছে ভারতের হাতে, সেই ওষুধ দিলেই হবে। এদের মাঝে মাঝে ওষুধ দেওয়ার দরকার আছে। দেখলেন না যখন আফগানিস্তানে প্রথম তালিবান সরকার হয় তাদের উগ্রতাটা কোন জায়গায় ছিল, পরে আমেরিকার গুঁতো খেয়ে এখন পিউরিফাইড তালিবান। কিছু রোগ রয়ে গেছে, সেটা মজ্জাগত রোগ, কিন্তু তারপরেও দেখছেন ভদ্র হয়েছে। এই জামাতিদেরকে ভদ্র করতে গেলে একবার ওষুধ দেওয়া দরকার আছে, খুব কড়া ডোজের ওষুধ দেওয়া দরকার আছে। দাদা, দীপু চন্দ্র দাসের আঘাতটা নিয়ে বামেরা যেভাবে পথে নামছে বারংবার, এর পেছনের রহস্যটা কি? বামেরা কি বলছে? যাদের ব্যবস্থা নেওয়ার এখতিয়ার, বাংলাদেশের সঙ্গে কমিউনিকেট করার এখতিয়ার, সেটা তো কেন্দ্রীয় সরকার। তো তারা করছে না বলেই আপনারা এখানে হামলা করার সুযোগ পাচ্ছেন। ফলে শুভেন্দু বাবুরা যতবার হামলা করতে যাবেন বা বিক্ষোভ দেখাতে যাবেন, যাই বলুন না কেন, সিন ক্রিয়েট করতে যাবেন, ভোটের রাজনীতিতে মানুষকে ভুল বোঝাতে যাবেন, ধর্মীয় মেরুকরণ করতে যাবেন, ততবার প্রমাণিত হবে যে কেন্দ্রীয় সরকার নীরব, যাদের এখতিয়ার যাদের অধিকার ব্যবস্থা নেওয়ার তারা নীরব। সেই সুযোগে এখানে এই রাজনীতি করে যাচ্ছে এ রাজ্যের বিজেপি নেতা। তবে শুধুমাত্র কলকাতাতে কি এরকম প্রতিবাদ বিক্ষোভের ছবি দেখলাম, আর দিল্লিতেও তো সেই একই অবস্থা। বাংলাদেশের যে হাই কমিশনের অফিস রয়েছে তার উদ্দেশ্যে আজ রওনা দিয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের, পুলিশের ঘেরাটোপে ছিল দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন চত্বর। ময়মনসিংহের দীপু দাসের কথা বলছিল, কিন্তু এই একটা ঘটনায় তো থেমে নেই, এরপরেও কিন্তু হিন্দু নিধন চলছে। এবং যেটা জানা যাচ্ছে যে চট্টগ্রামে বাইরে থেকে দরজা আটকে হিন্দু বাড়িতে আগুন আবারও। এ বিষয়ে আরও জানবো, এই মুহূর্তে চিফ রিপোর্টার আমাদের সিজন মন্ডল টেলিফোনে রয়েছেন। সিজন, আমরা কি খবর পাচ্ছি? দেখো, চট্টগ্রামের এই ঘটনাটা পরপর বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। আজকে ভোর রাতেও আমরা জানতে পারছি যে চট্টগ্রাম শহরের মধ্যেই রাউজান এলাকায়
এরকম একটি পরিবারের বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, বাইরে থেকে দরজা আটকে সেই বাড়িতে আগুন দিয়ে দেওয়া হয়। সেখানে সেই পরিবারটি প্রাণে কোনোভাবে বেঁচে গেলেও তাদের যে পোষ্য, সেই পোষ্যরা পুড়ে ছাই হয়ে গিয়েছে। গত 3 দিনে অন্তত 6টা ঘটনা ঘটেছে চট্টগ্রাম শহরের মধ্যে, অর্থাৎ চট্টগ্রাম যে কর্পোরেট বা পুরসভা রয়েছে সেই এলাকার 6 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডে এরকম 5 থেকে 6টা ঘটনা ঘটেছে। এবং একটা কথা বলাই যায় যে এখনো কিন্তু হিন্দুদের ওপর, হিন্দু এবং সংখ্যালঘু বৌদ্ধদের ওপর আমাদের, অর্থাৎ গত 5 দিনে 3 জায়গায় এভাবে হিন্দুদের উপর আক্রমণ বাংলাদেশ। দেখুন, আপনাদেরকে কয়েকদিন আগে একটা ছবি আমরা দেখিয়েছিলাম, সুবোধ খবরটা করেছিল, মালদা বাংলাদেশি কলোনি বেশ কয়েকটা পরিবার বলছে আমরা ওপার বাংলায় মানে বাংলাদেশে যাব না, আমাদের গুলি করে মেরে দিই কিন্তু আমরা এপারে থাকবো। আর এবার আপনাদেরকে আরেকটা ছবি দেখাবো, গোজারাঙ্গার ছবি। সাধারণ ভিসা বন্ধ আছে কিন্তু হিন্দুরা প্রাণ ভয়ে এদেশে আসতে মেডিকেল ভিসা নিচ্ছে। মেডিকেল ভিসায় বাংলাদেশ ছাড়ছেন আতঙ্কিত হিন্দুরা। স্বাভাবিক, দীপু দাসকে যেভাবে হত্যা করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভাইরাল হয়েছে ছবিটা, তারপরে এই ভয়টা তাদের গ্রাস করছে। বসিরহাটে গোজারাঙ্গা সীমান্তে বাংলাদেশি হিন্দুদের ভিড়। বিএসএফ অবশ্য কড়া নজরদারি রাখছে গোটা সীমান্ত জুড়ে। হয়তো লাগতেছে, তারপরে তো আমাদের বসবাস করতে হবে, কিছু করার নাই। আতঙ্ক তো আছে, কখন কোথায় কি ঘটবে এটা তো আতঙ্কে থাকতে হয়। স্থায়ী সরকার হলে তো ভালো হবে, তখন দেশটা শান্ত হবে। উদ্বিগ্ন কেন? তার কারণ এই যে এখন রাজা নেই, দেশের সরকার প্রধান নেই, এখন অরাজনৈতিক অবস্থা চলতেছে, আগুন জ্বলছে, তারপরে রাতে আর টাকা আদায় করতে আসে না, পার্টি থেকে বিভিন্ন লোক দিনের বেলায় টাকা আদায় করতে আসে, টাকা নেওয়ার সুবিধা। এখন শুধু হিন্দুরা না, হিন্দু মুসলমান উভয়। দেখুন, আমরা কি দেখছি, একে পরিস্থিতি উত্তপ্ত, তার মধ্যে দিল্লির উপর চাপ বাড়াতে গিয়ে নিজেদের পায়েই কুড়ুল মারছে বাংলাদেশ। ভারতের পাল্টা হিসেবে দিল্লি আগরতলা শিলিগুড়িতে ভিসা সেন্টার বন্ধ করেছে ঢাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে অনিবার্য পরিস্থিতির কারণে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সব ধরনের কনসুলার এবং ভিসা পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত এই পরিষেবাগুলো বন্ধ থাকবে। এই পদক্ষেপে কি নিজেদেরই বিপদ রাখছে না বাংলাদেশ? সম্প্রতি ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল নয়াদিল্লি, আর তারপরে রাজশাহী, খুলনাতেও ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রামে ভারতীয় ভিসা কেন্দ্র। আসলে এভাবেই বাংলাদেশের সাংবাদিকদের একাংশ ইউনুসের মুখোশ খুলছেন। তারা বলছেন এরকম কাজ কেন করছেন ইউনুস? আসলে পাকিস্তানের যে পরিকল্পনা সেটাকেই বাস্তবায়িত করছেন ইউনুস। কি চাইছেন? বাংলাদেশকে জিহাদি রাষ্ট্র তৈরির ছক, ইসলামিক রাষ্ট্র ঘোষণা করে শরিয়ত আইন চালুই লক্ষ্য ইউনুসের এজেন্ডার সমালোচনা করাতেই সংবাদ মাধ্যমকে নিশানা, সংবাদ মাধ্যমকে খতম করাই উদ্দেশ্য ইউনুসের দাবি সাংবাদিকদের একাংশের।